আমরা চলে এসেছি লালকেল্লা, পেছনেই দেখতে পাচ্ছ। তার আগে আমরা টিকিট কেটে নিয়েছি শুধু লালকেল্লার জন্য 50 টাকা করে, আর যদি সঙ্গে মিউজিয়াম দেখতে চাও তাহলে 80 টাকা করে টিকিট। চলো এখান থেকে আমরা এবার রিক্সা ধরবো, 10 টাকা করে প্রাইস হয়তো। চলো দেখি কত করে। আর এই টিকিটটাই ফরেনারদের জন্য হচ্ছে 650 টাকা আর 950 টাকা, যেটা ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 50 টাকা আর 80 টাকা। এটা হচ্ছে লালকেল্লার একদম বাইরের যে দেওয়ালটা পুরো লাল রঙের রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো। এখানে টোটো আছে। এই জায়গা থেকে ই রিক্সাগুলোর, যেগুলো অ্যাকচুয়ালি টোটো আমাদের ওখানে, যেটা ই রিক্সা বলছে, এই ই রিক্সাগুলোর টিকিট কাটতে হবে কাউন্টার থেকে। আমরা যাওয়া আসার টিকিট কেটে নিলাম 12 টাকা করে, 48 টাকার টিকিট কেটে নিলাম। এবার আমরা উঠে পড়বো এই টোটোটা। এবার বলি তোমরা এই লালকেল্লায় আসবে কিভাবে। লালকেল্লায় আসতে গেলে কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন, আর বাস স্ট্যান্ড কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড। আর এটা খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, সোমবার সম্পূর্ণ বন্ধ। শিল্প এবং স্থাপত্যের দিক থেকে মোগল সম্রাট শাহজাহান ভারতীয় শিল্পকলাকে যে জায়গায় নিয়ে গিয়েছেন তার তুলনা কারোর সঙ্গে করা যায় না। এই লালকেল্লা বা রেড ফোর্ট তার অন্যতম নিদর্শন। শাহজাহান যখন আগ্রা থেকে তার রাজধানী দিল্লিতে নিয়ে আসেন, তখন এই জায়গায় যে দুর্গ নির্মাণ করেন, এই লালকেল্লাই হচ্ছে সেই দুর্গ। 1639 সালে এই দুর্গটি বানানো স্টার্ট হয় এবং তারপর থেকে মোগল রাজবংশ এখান থেকেই ভারতবর্ষ বা তাদের সাম্রাজ্য শাসন করেন। 1857 সালে সিপাহী বিদ্রোহে পরাজয়ের পরে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের বিচার এই দুর্গতেই করা হয়। তারপর থেকে ইংরেজ রাজত্বের একটা অন্যতম প্রধান রেসিডেন্সি ছিল এই লালকেল্লা বা রেড ফোর্ট। পরে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই লালকেল্লা থেকেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর থেকে এখনো পর্যন্ত স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন এবং স্পিচ দেন। এই দেখো, এই সেই জায়গাটা। আমরা এখন চলে এগিয়ে যাচ্ছি লাহোরি গেটের সামনে। বলা হয় যে লাহোরের দিকে এই গেটের মুখ বলে, এর নাম হচ্ছে লাহোরি গেট। আগেই বলেছি শাহজাহান তার রাজধানী এইখানে নিয়ে আসেন, আর এই অঞ্চলের নাম দেন তার নাম অনুসারে শাহজাহানাবাদ। এই শাহজাহানাবাদ পরে পুরনো দিল্লি নামে পরিচিত হয়। লালকেল্লা স্থাপত্য কীর্তি মুঘলদের অন্যান্য স্থাপত্য কীর্তির মধ্যে উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি। এর মধ্যে ইসলামিক স্থাপত্য শৈলী যেমন দেখা যায়, তেমন অন্যদিকে হিন্দু স্থাপত্য রীতি ও ইউরোপিয়ান স্থাপত্য কীর্তিও রয়েছে। এই বিভিন্ন স্থাপত্য কীর্তির সংমিশ্রণে লালকেল্লা একটা অন্যতম উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন। এই লালকেল্লার আগের নাম ছিল কিলা-ই মুবারক, তার মানে আশীর্বাদ ধন্য দুর্গ। আচ্ছা, আমরা মুখেই দেখতে পাচ্ছি একটা বাজার মতো, যেটা প্রচলিত আছে চলতি কথায় মিনা বাজার। অ্যাকচুয়ালি এটা মিনা বাজার না, মিনা বাজার হচ্ছে এই ফোর্টের ঠিক বাইরে, এটা হচ্ছে ছত্তা বাজার, এক ছাদের তলায় যে বাজার। এবং আগে লেডিসরা এখানে এসে, এখানে ছেলেদের অ্যালাউ ছিল না, খালি মেয়েরা এখানে এসে বাজার করতো। এই যে বাজার দেখছো, এই বাজার সেই সম্রাটের সময় থেকে এখনো নিয়মিত বসে, শুক্রবার বাদ দিয়ে। এটা একটা উল্লেখযোগ্য প্রাচীন বাজার। আচ্ছা, আমরা এখন এগিয়ে চলেছি নওয়াবখানার দিকে, মানে ড্রাম হাউস। এখানে রাজাকে ওয়েলকাম করা হতো ড্রাম বাজিয়ে। প্রথমে হচ্ছে লাহোরি গেট, লাহোরি গেট থেকে আমরা ছত্রি মার্কেট, সেখান থেকে আমরা চলে এসেছি নওয়াবখানা গেট।
সম্রাট শাহজাহান যখন এখানে রাজধানী স্থানান্তরিত করলেন, এই দুর্গের মধ্যে একটা পুরো শহর গড়ে তুলেছিলেন। এখানে বিভিন্ন বিচার সভা বসানো, জনগণের সাথে দেখা করা, এইসবের জন্য দেওয়ানি আম, দেওয়ানি খাস, রাজপরিবার মেম্বারদের থাকার জন্য লাহুরি বেহিস্ট, হায়াতি বস্ক এইসব নামের বিভিন্ন জায়গা সম্রাট তৈরি করেছিলেন। সেই সব জায়গাগুলো আমরা এখন এক এক করে দেখব। চলো এগিয়ে যাই সামনের দিকে। চলে এসেছি দেওয়ানি আমের সামনে। এখানে যে আর্চগুলো রয়েছে এমন ভাবে তৈরি, সব কটার ডাইমেনশন এক, হাইট এক, অদ্ভুত কারিগরি শৈলী। আর্চ আর্কিটেকচারে অনন্য সুন্দর নিদর্শন। এমন অ্যাঙ্গেলে, এমন পজিশনে এগুলো রাখা আছে যে একটা আর্চের নিচে দাঁড়ালে পরপর শেষ আর্চের মাথাটাও দেখা যায়। দেওয়ানি খাস আর দেওয়ানি আমের মধ্যে এটা হচ্ছে দেওয়ানি আম, অর্থাৎ এটা জনতার জন্য, যেখানে এটা বড়, যেখানে জনতা মানে প্রজারা সবাই আসতে পারে। এখন দাঁড়িয়ে আছি সম্রাট বা বাদশাহ যে সিংহাসনে বসে বিচার করতেন সেইখানে। সিংহাসনটা পুরোটাই কাচের দেওয়াল দিয়ে ঘেরা। এখানে বাদশাহ বসতো, ঠিক তার তলায় বসতো এই জায়গাটাতে তার মন্ত্রী, আর যাদের বিচার করা হতো সামনে এই জায়গায় যে দরজার মতো দেখা যাচ্ছে সেখানে লক আপ মতো এটা করা, এখানে থাকতো আসামি। আর যদি বাদশাহ বেগম যদি দেখতো সে থাকতো ওপরে। এবার চলো লালকেল্লার অন্য আরেক দিকে। একটু আগেই যে দিওয়ানি আম দেখলাম সেটা হচ্ছে লাল বেলে পাথরের তৈরি। আর এরপরে আমরা যেখানে যাচ্ছি সামনে যে সাদা রঙের স্থাপত্যগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। রংমহলের পাশে এখানে 7টা সিটের মতো জায়গা আছে। এই জায়গাগুলো হচ্ছে 7 রানীর বসার জায়গা, এবং সামনে যে প্ল্যাটফর্ম করা আছে এই জায়গাতে নাচ গান ইত্যাদি মনোরঞ্জনের ব্যবস্থা ছিল। আমরা এগিয়ে যাচ্ছি রংমহলের দিকে। এইটা হচ্ছে রানীদের গ্রীষ্মকালীন থাকার জায়গা। ভেতরটা দেখি। আমরা দাঁড়িয়ে আছি রংমহলের সামনে, যেটা গ্রীষ্মকালে এখানে রানীদের থাকার ব্যবস্থা ছিল। এবং এই যে জায়গাটায়, এই জায়গাটায় কিন্তু কোনো ঘর দেখা যাচ্ছে না, এটা একটা স্পেস বেশি। অ্যাকচুয়ালি যে ঘরগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই আছে বেসমেন্ট, এর তলা। এইখান থেকে সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য, কিন্তু এটা এখন সাধারণের প্রবেশের জন্য বন্ধ করা আছে। এই সিঁড়ি দিয়ে নিচে যাওয়া, এটা এখন বন্ধ করা আছে। আর এই পুরো প্যাসেজের মধ্যে জল ফ্লো করার ব্যবস্থা ছিল, যেটার নাম ছিল নায়ের ই বহিস। এইবার আমরা যাব খাস মহলের দিকে। এই দেখো, এই যে সিঁড়িটা নেমে গিয়েছে নিচের দিকে, বলা হয় এই সিঁড়ি মিশেছে নিচের একটা সুড়ঙ্গে, এবং এই সুড়ঙ্গ সোজা চলে গিয়েছে আগ্রাতে। এইখানে আছে খাস মহল, যেটা বাদশার নিজস্ব মহল। এই পুরো জায়গাটায় আমরা সামনে থেকে দেখাতে পারছি না, যেহেতু এই জায়গাটায় ওঠা যাবে না, কিন্তু এই পুরো জায়গাটায় মিনাকারি কাজ করা ছিল। এখন যেটা দেখা যাচ্ছে শুধু সেটা সেই কাজের আউটলাইন, ক্যামেরাতে আসবে না। যে কাজটা এখন ডিস্ট্রয়েড হয়ে গেছে, এটা হচ্ছে সেই খাস মহল। আমরা দাঁড়িয়ে আছি দিওয়ানি খাসের সামনে। আগে আমরা দিওয়ানি আম দেখেছি, যেখানে জনতার সামনে দরবার বসতো, আর এটা হচ্ছে দিওয়ানি খাস। এখানে শুধু সিলেক্টেড লোকেদের সামনে, দরবারের যারা খুব ক্লোজ মানুষ তাদের নিয়ে এখানটায় দরবার বসতো। এখানে যে কাজগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা পিলারের গায়ে, যে মার্বেলের ওপরে
মিনাকারি। খোদাই করে একটা রং দিয়ে মিনাকারি কাজ। মিনাকারি কাজ রয়েছে। এই যে কাজগুলো যেটা মার্বেলের ওপরে অ্যাকচুয়ালি খোদাই করে করা হয়েছে, এইখানে যেমন দেখা যাচ্ছে যে মার্বেলের ওপরে ভিতরে একটা কাজ ছিল, সেটাকে তুলে নেওয়া হয়েছে। এই যে কাজগুলো এটাকে বলা হয় পচ্ছিকারি কাজ। আর মিনাকারি কাজ, যেটা মিনাকারি কাজটা হচ্ছে মার্বেলের ওপরের সারফেসে করা হয়, আর এটা মার্বেলের ভেতরের সারফেসে করা হয়। তোমাদের জানিয়ে রাখি, বিখ্যাত ময়ূর সিংহাসন এই খাস মহলেই রাখা ছিল, যা পরবর্তীকালে 1739 সালে নাদির শাহ লুণ্ঠন করে নিয়ে চলে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি শাহী হামামের সামনে। প্রথমে দেখে নাও। এবার যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে ওই কর্নারে, ওটা হচ্ছে বাচ্চাদের স্নান করানোর জায়গা, মুগলের মহিলাদের জন্য, আর সামনে পুরুষদের জন্য। আর এই পুরো স্ট্রাকচারটার ডান পাশে কিন্তু বয়ে চলেছে যমুনা নদী, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। এরপরেই আছে মতি মসজিদ। এটা হচ্ছে আওরঙ্গজেবের বানানো। এই পুরো কম্পাউন্ডের চারধারে ফোয়ারা, অপূর্ব বাগান দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে হায়াতি বাস্ক বাগ, যার মানে স্বর্গীয় উদ্যান। সত্যি, শাহজাহান যে শিল্প গড়ে তুলেছিলেন সেটা স্বর্গের সাথে তুলনা করলেই চলে। স্বর্গের সমতুল্য জায়গায় গড়ে তুলেছিলেন সম্রাট। সামনের যে বিল্ডিংটা দেখছো এর নাম শাওন, আর ওই দূরে লাল বিল্ডিংটা, ওর নাম ভাদো। শাওনের জল প্রবাহিত হয়ে ভাদো পর্যন্ত যেত। এই দুয়ের নাম এক করে বলা হয় শাওন ভাদো মণ্ডপ। লালকেল্লার অন্যদিকে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব ইংরেজ আমলে বানানো, মানে 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে বানানো। একদিকে যমুনার পারে মোগলদের বানানো স্থাপত্য শৈলী, আর অন্যদিকে ইংরেজদের বানানো স্থাপত্য। এই দুরকম বিপরীত ধর্মী নিদর্শন এই লালকেল্লাতেই শুধুমাত্র দেখা যায়, আর একদম অন্যরকম অনুভূতি হয়। শাহজাহান এক একটি স্থাপত্য তৈরি করেছিলেন যেগুলো আমাদের দেশের গর্ব। আর দিল্লির অন্যতম দেখার জায়গা এই লালকেল্লা। শাহজাহানের এক একটি স্থাপত্য যেভাবে তৈরি করেছেন, তাতে তার শৈল্পিক বোধ, শিল্পকলা আমাদের ভারতবর্ষকে পৃথিবীর বুকে এক অন্য জায়গা করে দিয়েছে। এই লালকেল্লাতে রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। হিন্দি ভাষায় দেখানো হয় রাত 7:30 থেকে 8:30 পর্যন্ত, আর ইংলিশে দেখানো হয় রাত 9টা থেকে 10টা পর্যন্ত। इस लाल किले को बनवाया था मुगल शहंशाह शाहजहां ने। बलुए पत्थरों से मुझे गढ़ा गया था, और इस मजबूती से कि 400 साल बाद आज भी मुझे हिलाना नामुमकिन है। মান্তাস ট্রাভেলের আমি সুস্মিতা তোমাদের কাছে তুলে ধরলাম লালকেল্লার নানা রকম ইনফরমেশন। ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। টাটা।